আমার নাম পিয়ালি। মুম্বাইয়ের মহিলারা ফিজিক্যাল রিলেশন বানানোর আগে নিজের নাভির উপরে রসুনের রস কেন লাগিয়ে রাখে? এটা একটা সুন্দর সকাল। আমি আমার কাকিমার সাথে বসে জলখাবার বানাতে ব্যস্ত ছিলাম। কাকিমার ছোট ভাই রিপন আমার সামনে বসে এক নজরে আমার দিকে তাকিয়েছিল, আর তার এভাবে আমার দিকে তাকানো আমাকে খুশি করছিল, কেননা আমি রিপনকে পছন্দ করতাম। কাকিমার ভাই এ বাড়িতে আসতে যেতে থাকতো। আমার বয়স 16 বছর, কিন্তু আমরা দুজন একে অপরকে ভালোবাসতাম। কিন্তু আমার একদমই আইডিয়া ছিল না যে আজকের সূর্য আমার জীবনে অন্ধকার বয়ে নিয়ে আসবে। আজকের পরে আমার জীবন একদম বদলে যাবে। কাকিমার ভাই 2 দিন হলো এখানে এসেছে। রিপন জলখাবার খাবার পরেই কাজের জন্য বেরিয়ে গেল, আর আমি কাকিমার সাথে কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমার মা বাবা তো ছোটোবেলাতেই আমাকে একলা ফেলে চিরজীবনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যায়। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। কাকিমা আমার মায়ের জায়গা নিতে তো পারেননি, কিন্তু তবুও তিনি আমাকে খুব ভালোবাসতেন। কাজ করতে করতে আমার সময়ের দিকে কোনো খেয়াল ছিল না, আর এভাবেই দুপুর হয়ে গেল। কাকিমা আরাম করার জন্য নিজের ঘরে চলে গেছিল, আর আমি রান্নাঘর পরিষ্কার জন্য থেকে গেছিলাম। এমন সময় বাইরের দরজা ঠকঠকের আওয়াজ শুনতে পেলাম। আমি দরজার কাছে গিয়ে দেখলাম একটা অদ্ভুত লম্বা চওড়া লোক দাঁড়িয়ে আছে। তার নজর এমন তীক্ষ্ণ যে আমি তাড়াতাড়ি করে নিজের ওড়না ঠিক করলাম। আমি খুব বেশি সুন্দরী, আর কখনো কখনো এই ব্যাপারটা আমাকে খুব অসুবিধায় ফেলে দিত। আমি যেখানেই যেতাম সেখানে ছেলেরা আমাকে তীক্ষ্ণ নজরে দেখত। এই কারণে আমি বাড়ি থেকে বেরোলে বেশিরভাগ সময় নিজের চেহারা লুকোনোর চেষ্টা করতাম, আর এখনও আমি নিজের সৌন্দর্য লুকানোর চেষ্টা করতে লাগলাম। লোকটা আমার কাছে কাকিমার ব্যাপারে জিজ্ঞেস করলো। আমি দরজা বন্ধ করতে চাইছিলাম যাতে ভিতরে গিয়ে কাকিমাকে ডেকে আনতে পারি, কিন্তু সেই লোকটা দরজার উপরে হাত রেখে বলতে লাগলো যে দরজা বন্ধ করার দরকার নেই, আমি তোমার জন্য পর না, যাও গিয়ে নিজের কাকিমাকে ডেকে আনো। তার কথা আমার আরও বেশি অদ্ভুত মনে হলো। আমি এই প্রথমবার এই লোকটাকে এখানে দেখলাম, আর সে বলছে যে সে আমাদের পর না। দরজা খোলা রেখে ভিতরে যেতে আমার খারাপ লাগছিল, কিন্তু বাধ্য হয়ে তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে কাকিমাকে বললাম যে একটা লোক দরজায় দাঁড়িয়ে আছে। তার চেহারার বর্ণনা শুনে কাকিমার মুখের রং একেবারে বদলে গেল। এরপরে কাকিমা আমাকে বলল, তোর দরজার কাছে যাওয়ার দরকার নেই, তুই রান্নাঘরের কাজ শেষ কর। তার কথা শুনে আমি রান্নাঘরে চলে এলাম, আর কাকিমা দরজার কাছে গেল। কাকিমা ওই লোকটার সাথে কি কথা বলছিল সেটা আমি বুঝতে তো পারিনি, কিন্তু এমন কোনো কথা ছিল যেটা তারা খুব ধীরে ধীরে আর ফিসফিস করে বলছিল। আমি চিন্তায় পড়ে গেলাম যে কাকিমা এই লোকটার সাথে কি এমন কথা বলছে, আর এই লোকটাই বা কে। দুজনের কথা শেষ হওয়ার পরে কাকিমা আমাকে বলল যে এই লোকটার ব্যাপারে তোর কাকা অথবা আমার ভাইকে কিছু বলার দরকার নেই। কাকিমার এই কথা শুনে তো আমি আরও বেশি হতবাক হয়ে গেলাম। কাকা প্রতিদিন সকাল সকাল অন্য শহরে কাজ করতে যেত, আর রাতে বাড়িতে ফিরত, কিন্তু সে দিনের মধ্যে কয়েকবার কাকিমাকে ফোন করে তার সঙ্গে কথা বলতো, আর কাকা আমারও খোঁজ খবর নিত। কাকা কাকিমার নিজেদের কোনো সন্তান ছিল না, এই কারণে কাকা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসত। এই কারণে কাকিমা আমাকে কঠোরভাবে নিষেধ করেছিল যে আমি যেন এই ব্যাপারে কাকার সঙ্গে কোনো কথা না বলি। কিন্তু আমার মনের ভিতরে ইন্টারেস্ট জেগে উঠেছিল যে এই লোকটা কে, যার কথা কাকিমা সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। আমার তো তাকে কোনো বদমাশ টাইপের লোক মনে হচ্ছিল, কিন্তু কাকিমার সাথে তার কি সম্পর্ক? যাই হোক, এখনকার মতো আমি কাকিমার কথা শুনে আমার মুখে তালা লাগিয়ে নিয়েছিলাম। আর না তো আমি এই ব্যাপারে রিপনকে কিছু বলেছি, আর না তো আমার কাকাকে কিছু বলেছি। আমি ভেবেছিলাম আজ নয়তো কাল তারা নিজেরাই এই ব্যাপারটা জেনে যাবে, কেননা আমি মানতাম যে কোনো কথাই বেশি দিন লুকিয়ে রাখা যায় না। সেই রাতে রিপন আমার ঘরে এসে বলতে লাগলো যে তাড়াতাড়ি আমি দিদির সাথে তোমার আর আমার বিয়ের ব্যাপারে কথা বলবো, যাতে তাড়াতাড়ি আমাদের বিয়ে হয়ে যায়। রিপনের কথা শুনে আমি হেসে ফেলেছিলাম, কেননা এখন আমি 16 বছরের আর ও 23 বছরের, আর এখনও ওর কোনো পার্মানেন্ট চাকরি নেই। ও সামান্য কিছু টাকাই ইনকাম করত, তাই এত তাড়াতাড়ি আমাদের বিয়ে হওয়া সম্ভব না। কিন্তু রিপন বারবার বলছিল কিছু কারণ আছে যার জন্য ও আমাকে তাড়াতাড়ি বিয়ে করতে চায়, আর ও একটা ভালো চাকরি খুঁজছে। তারপরে ও আমাকে নিয়ে অন্য শহরে শিফট হয়ে যাবে। এতে আমার কোনো আপত্তি ছিল না। আমি বললাম যদি কাকা কাকিমা রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। এটা শুনে রিপন খুশি হয়ে আমার হাত নিজের হাতের মধ্যে নিল। এতে আমার মধ্যে একটা শিহরণ খেলে গেল। সেদিন তো এভাবেই কেটে গেল, কিন্তু কয়েকদিন পরে সেই লোকটা আবার আমাদের বাড়িতে এলো, আর সে এসেই সোজা ঘরের মধ্যে চলে এলো। এবার কাকিমা ওই লোকটাকে ঘরের মধ্যে বসিয়ে রান্নাঘরে এলো। আমি রান্না করছিলাম। কাকিমা রান্নাঘরে এসে একটা রসুন নিয়ে আমাকে বলতে লাগলো, যতক্ষণ আমি না ডাকবো ততক্ষণ আমার ঘরের দিকে আসার কোনো দরকার নেই। আমি অবাক হয়ে কাকিমার হাতে ধরা রসুনের দিকে তাকিয়ে রইলাম, আর তিনি চুপচাপ সেখান থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেলেন। এরপরে আমি তার ঘরের দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনতে পেলাম। 1 ঘন্টা এভাবেই পার হয়ে গেল।
এরপরে কাকিমা আমাকে ডাক দিয়ে ঠান্ডা জল নিয়ে যেতে বলল। আমি 2 গ্লাস ঠান্ডা জল নিয়ে যখন কাকিমার ঘরের কাছে পৌঁছালাম, তখন তারা দুজনে নিজেদের মধ্যে কিছু নিয়ে কথা বলছিল। আমাকে দেখে দুজনেই চুপ হয়ে গেল। আমার নজর একা একাই কাকিমার দিকে স্থির হয়ে গেল, কেননা তার অবস্থা কিছুটা আলাদা মনে হচ্ছিল। তার চুল আগে সুন্দর করে বাঁধা ছিল, কিন্তু এখন এলোমেলো হয়ে আছে, আর কাপড়ও অদ্ভুত রকমভাবে পরে আছে। আমি আরও ভালোভাবে কাকিমাকে লক্ষ্য করতাম, তার আগেই ওই লোকটা বলল, এ তো তোমার মেয়ে, এ তো খুবই সুন্দরী আর যুবতীও। তুমি এর ব্যাপারে চিন্তা ভাবনা করছো না কেন? এর জন্য তো সহজেই ভালো ডিল পেয়ে যাবে। এখন তোমার বয়স হয়ে গেছে, তুমি এর ব্যাপারে চিন্তা ভাবনা করা শুরু করো। জানি না এই লোকটা কে, যে এতটা খোলামেলাভাবে কাকিমার সাথে কথা বলছিল। এরপরে কাকিমাও তাকে বলতে লাগলো, হ্যাঁ, এটা আমার দায়িত্ব। আমি লজ্জার কারণে সেখান থেকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম। তারপরে আবার তাদের দুজনের মধ্যে কথা শুরু হয়ে গেল। কিছু সময় পরে ওই লোকটা চলে গেল। কাকিমা আবার আমাকে বোঝালেন যে রিপন আর কাকাকে যেন এই ব্যাপারে আমি কিছু না বলি। কিন্তু ভাগ্যক্রমে সেই সময় হঠাৎ রিপন এই বাড়িতে চলে আসে। ও ওই লোকটাকে বাড়ি থেকে বেরোতে দেখে তাড়াতাড়ি করে আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, এই লোকটা কে আর এখানে কেন এসেছিল? আমি নাতে মাথা নাড়িয়ে বলে দিলাম, আমি কিছু জানি না, এই লোকটা কাকিমার সাথে দেখা করতে এসেছিল। রিপন সোজা কাকিমার ঘরে চলে গেল। তারপরে না জানি হঠাৎ এমন কি হলো যে তাদের দুজনের জোরে জোরে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে লাগলো। কাকিমা রিপনকে উল্টোপাল্টা বলছিল, আর রিপন তার কথার উত্তর দিচ্ছিল। ওই দুজনের মধ্যে কী চলছিল এই ব্যাপারে আমি কিছুই জানি না, কিন্তু এইটুকুই বুঝতে পারলাম যে ব্যাপারটা অনেক বড়, আর হয়তো সেই অচেনা লোকটার সাথে জড়িত। অনেকক্ষণ পরে যখন রিপন কাকিমার ঘর থেকে বাইরে এলো, তখন ওর মুখ রাগের চোটে লাল হয়েছিল। ও সোজা বাড়িতে চলে গেল, আর কাকিমাও নিজের ঘর থেকে বাইরে বেরোলো না। রাতে খাওয়ার সময় আমি যখন কাকিমাকে ডাকতে গেলাম, তখন কাকিমা রেগে আমাকে বলতে লাগলেন, এই সব কিছু তোর কারণেই হয়েছে, তাই বেশি সাধু সাজার দরকার নেই। না জানি রিপনের সাথে কী নিয়ে ঝামেলা হয়েছিল, কিন্তু কাকিমা তার রাগ আমার উপরে ছেড়ে দিল। আমি কাঁদতে কাঁদতে তার ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। আজ আমার অনেক দিন পরে নিজের বাবা মায়ের কথা মনে পড়ল। আমি নিজের ঘরের বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, রিপন না জানি কী নিয়ে কাকিমার সাথে ঝগড়া করেছিল। হয়তো সেই অচেনা লোকটার কারণে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। আমি সকাল হওয়ার অপেক্ষায় ছিলাম, কারণ এই ব্যাপারটা আমি কাকিমার কাছ থেকে জানতে পারবো না। তাই এরপরে যখন রিপন এখানে আসবে, তখন তাকে জিজ্ঞেস করতে হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম কাকিমা চুপচাপ বাড়ির কাজ করছে। সে আমার সাথে কোনো কথা বলল না, আর তার হাবভাব দেখে আমিও তাকে কিছু জিজ্ঞেস করলাম না। সকালে উঠে আমার প্রথম কাজ হলো ঘর ঝাড় দেওয়া। সেই কারণে আমি ঝাড় দিতে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু কাকিমার ঘরে ঝাড় দেওয়ার সময় আমি সেখানে রসুনের টুকরো পড়া পেলাম, যেটা কাকিমা রান্নাঘর থেকে নিজের ঘরে নিয়ে এসেছিল। আমি ভাবছি, কাকিমা কেন রসুন নিয়ে এসেছিল, আর এই অচেনা লোকটা রসুন দিয়ে কী করে? নাকি কাকিমা এই রসুন ব্যবহার করেছিল? কেননা রসুনটা থ্যাতলানো মনে হচ্ছিল, সেটা খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছিল এর থেকে রস বের করে নেওয়া হয়েছে। আমি ঘর ঝাড় দেওয়ার সময় সেটা ফেলে দিলাম। সন্ধ্যাবেলা কাকিমা আমাকে বলতে লাগলো যে চল মার্কেটে যাই, কিছু জিনিস কিনে আনতে হবে। কখনো কখনো এরকম হতো, কাকিমা আমাকে তার সাথে মার্কেটে নিয়ে যেত। সেই কারণে আমি ওড়না নিয়ে তার সাথে বেরিয়ে পড়লাম। কিন্তু আমি কি জানতাম কাকিমা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কাকিমা একটা রিক্সা ডেকে রিক্সাতে বসে যেতে বললেন। কিন্তু সেই সময় আমি অবাক হয়ে গেলাম যখন রিক্সাওয়ালা মার্কেট পার করে যেতে লাগলো। আমি কাকিমাকে জিজ্ঞেস করলাম যে আমরা কোথায় যাচ্ছি, বাজার তো পিছনে থেকে গেল। সে বলতে লাগলো, অন্য জিনিসও কিনতে হবে, তাই অন্য মার্কেটে যাচ্ছি। এখন তার ব্যবহার আগের থেকে কিছুটা ভালো মনে হচ্ছে। অনেকক্ষণ পর আমরা একটা অদ্ভুত বাজারে এসে উপস্থিত হলাম। এখানে ভিড় তো ছিল, কিন্তু লোকজনকে একটু অদ্ভুত টাইপের মনে হচ্ছিল। রিক্সা থেকে নেমে কাকিমা কোনো দোকানে না গিয়ে আমাকে বাজারের পিছনের দিকে একটা ঘরে নিয়ে গেল। একটা বয়স্ক মহিলা দরজা খুলে কাকিমাকে দেখে হাসতে লাগলো। কাকিমা বলতে লাগলো, একে তোমাদের কাছে রাখো, আমি মালের সঠিক দাম লাগিয়ে আসছি। আমি কাকিমার দিকে অসহায়ের মতো তাকালাম, কারণ সে আমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার পরিবর্তে এখানে কেন রেখে যাচ্ছে। কাকিমা আমার মুখ দেখে বলতে লাগলো, চিন্তা করিস না, ইনিও তোর কাকিমা হন, এখানে নিশ্চিন্তে বসে থাক, কিছু সময় পরেই আমি ফিরে আসছি। এটা বলেই কাকিমা আমাকে ছেড়ে সেখান থেকে চলে গেল। ওই মহিলা আমাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিল। এরপরে যত সে আমাকে নিয়ে ঘরের ভেতরে যেতে লাগলো, আমার চোখ তত বড় হতে লাগলো। কেননা এই দরজার পিছনে একটা অন্যই জায়গা বানানো ছিল, যেখানে অনেকগুলো ছোট ছোট ঘর বানানো ছিল, আর সেখান থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল। কিছু দূর যাওয়ার পরেই আমার আইডিয়া হয়ে গেল যে আমি কোনো নর্মাল জায়গায় নেই, এটা একটা অন্যই দুনিয়া। দরজার পাশে ছোট ছোট কাপড় পরা মেয়েরা দাঁড়িয়ে, যারা আমাকে দেখে হাসছিল। ওদের ড্রেস, ওদের মুখ ভরা মেকআপ দেখে আমার অন্য কিছু মনে হচ্ছিল। আমি হাঁটতে হাঁটতে থেমে গেলাম। তখন সেই মহিলা পিছন ফিরে আমাকে দেখতে লাগলো।
আমি তাকে বললাম যে আমাকে ফিরে যেতে হবে, আমি ভেতরে যেতে চাই না। আমার কথা শুনে ওই মহিলা জোরে জোরে হাসলো আর বলতে লাগলো, এই দরজা দিয়ে ভিতরে আসার রাস্তা তো আছে, কিন্তু বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। তোমার কাকিমা তোমার থেকে পিছন ছাড়িয়ে এখান থেকে চলে গেছে, আর না তো সে কখনো এখানে ফিরে আসবে, আর না তুমি এখান থেকে কখনো বাইরে যেতে পারবে। এটা আমার দুনিয়া, এখানে আমার রাজত্ব চলে। তুমি আমার কেনা গোলাম, তাই তোমাকে এখন থেকে আমার কথা মানতে হবে। তার কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি হারিয়ে গেল। সে আমার হাত ধরে নিল। আমি আমার হাত তার হাত থেকে জোর করে ছাড়িয়ে বললাম, আমি এখানে কিছুতেই থাকবো না। আমার কাকিমা কিছু সময়ের মধ্যেই ফিরে আসবে। আমি বাইরে যাওয়ার জন্য যখনই ঘুরলাম, তখন সে পিছন থেকে আমার কামিজ ধরে নিল আর এত জোরে টানলো যে আমার কামিজটা ছিঁড়ে গেল। তারপর সে আমার মুখে কষিয়ে একটা থাপ্পড় মারল আর আমি মাটিতে পড়ে গেলাম। আমার মুখ থেকে রক্ত বেরোতে লাগলো। ওই মহিলা আমার পাশে বসে বলতে লাগলো, তোর কাকিমা তোকে এখানে বিক্রি করে গেছে, তোর অনেক টাকা দাম আমি তাকে দিয়েছি। চল এখন যা গিয়ে তৈরি হয়ে নে, রাতের বেলা কাস্টমার আসবে আর তোকেও এখানে লাইনে দাঁড়াতে হবে। তারপরে সে একটা মেয়েকে ডাকলো আর আমাকে তার হাতে ছেড়ে দিল। আমি হতভম্ব হয়ে গেছিলাম, আমার মাথায় কিছুই আসছিল না, আমি কি করব আর কি না। কাকিমা আমার মায়ের মতো, গত 4 বছর ধরে আমি তার সাথে আছি, সে আমার উপর এত অত্যাচার কিভাবে করতে পারলো? আমি চাইলেও সেই মহিলার কথা বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল যে না, এটা একটা ভয়ানক স্বপ্ন, যেটা কিছু সময় পরেই ভেঙে যাবে। কিন্তু আমার দুর্ভাগ্য যে এটা কোনো স্বপ্ন না, বরং জীবনের একটা কঠিন সত্য। সেই দ্বিতীয় মহিলা আমাকে একটা অন্ধকার ঘরে নিয়ে গিয়ে এক ধরনের সুগন্ধিযুক্ত জলে আমাকে স্নান করালো। আমার চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি কোনো কিছুই ওই মহিলার উপরে কোনো প্রভাব ফেলল না। সে বলতে লাগলো, তোমার মতো মেয়ে এখানে রোজ আসে, 1-2 দিন কান্না করে, তারপরে নিজেরাই খুশি খুশি বিছানা গরম করতে চলে যায়। ওরা বুঝতে পেরে যায় যে এখন থেকে এটাই তাদের জীবন, তাই তুমিও এখন খুশি খুশি এই জীবন স্বীকার করে নাও। যেমনই হোক না কেন, এখন থেকে এটাই তোমার জীবন, তাই খুশি খুশি এই কাজটাকে মেনে নাও। না হলে শিউলি মাসি এই কাজ তোমাকে জোর জবরদস্তি করাবে, আর এতে তুমি কষ্টও বেশি পাবে। তার কথা শুনে আমার শরীরে কারেন্ট দৌড়াতে লাগলো। আমি 16 বছরের, আর সে আমাকে এই ধান্দায় নামাতে চাইছে। সে আমাকে ঘরের দিকে টানতে টানতে নিয়ে গেল, যেখান থেকে আমি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সে বলল, দেখো, এই মেয়েটা শিউলি মাসির কথা মানছিল না, তাই ওকে এখানে আটকে রেখেছে। এই বেচারিকে না কিছু খেতে দিচ্ছে, না জল দিচ্ছে। যদি তুমিও আমার কথা না শোনো, তাহলে তোমারও এই অবস্থা হবে। তার জোর জবরদস্তি করাতে আমি সুগন্ধি জলে স্নান করলাম, আর তারপরে সে আমাকে মডার্ন মেয়েদের মতো সাজাতে শুরু করে দিল। কিছু সময় পরেই সেই প্রথম মহিলাটি, যার নাম হয়তো শিউলি মাসি, সে ফিরে এলো। তিনি মাথা থেকে পা পর্যন্ত আমাকে দেখে বলতে লাগলো, তুই তো সত্যিই খুব সুন্দরী আর হট, তোর তো ভালো দাম পাওয়া যাবে। আমি তোর কাকিমাকেও অনেক টাকা দিয়েছি, সেই সমস্ত টাকা আমি তোর শরীর বেচে উসুল করব। এ কথা বলেই শিউলি মাসি তার পান খাওয়া মুখে নোংরা হাসি আসলো। এই দৃশ্য আমি প্রায়ই সিনেমাতে দেখতাম, কিন্তু কখনো ভাবতেও পারিনি যে আমার জীবনেও কখনো এরকম সময় আসবে। এখনও আমার চোখ থেকে লাগাতার জল পড়ছিল। আমি সেই মহিলাকে জিজ্ঞেস করলাম যে আমার কাকিমা কেন আমাকে এখানে বিক্রি করে গেল। সে জোরে করে হাসলো আর বলল, এটা তো তুই জানবি, আমরা তো শুধুমাত্র মাল কিনি, মাল কেন আমাদের কাছে নিয়ে আসা হয় সেটা আমরা জানি না। ওই অন্য মহিলা, যার নাম সারা বেগম, সে শিউলি মাসিকে বলতে লাগলো, এ এখনও ছোট, আর এ না তো আমাদের কাজের ব্যাপারে জানে। একে কাস্টমারের কাছে পাঠানোর পরিবর্তে প্রথমে একে মেহফিলে নাচানোর কাজে ব্যবহার করা উচিত। যখন এ কিছুটা বুঝে যাবে, তখন একে ভালো দামে গ্রাহকের সামনে প্রেজেন্ট করো, যাতে এর সঠিক দাম পাওয়া যায়। ওই মহিলার কথা শিউলি মাসি বুঝতে পেরে বলল, ঠিক আছে, একে নাচ গানের জন্য তৈরি করো। এই কথার আদেশ দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। সারা বেগম আমার দিকে তাকিয়ে বলল, কিছুদিনের জন্য আমি তোকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু মনে রাখিস, এই দুনিয়াতে আজ নয়তো কাল তোকে কাস্টমারের কাছে যেতেই হবে, কেননা এটাই এখানে উপস্থিত সকলের কাজ। আমিও যখন এখানে এসেছিলাম তখন শুধুমাত্র 15 বছরের ছিলাম। এখানে তো আমার নিজের মা আমাকে বেঁচে গেছিল। তখন থেকে আজ অবধি আমি প্রতিদিন কোনো না কোনো কাস্টমারের সাথে কাটাই, কেননা এটাই এখন আমার জীবন। আমি এখান থেকে কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখান থেকে বাইরে যাওয়ার একটাই দরজা, যেখানে শিউলি মাসি নিজেই নিজের চাকরের সাথে পাহারা দেয়। তাই এখান থেকে কখনো পালিয়ে যাওয়ার কথা ভুলেও ভাবিস না, না হলে শিউলি মাসি তোর সেই অবস্থা করবে যেটা তুই সারা জীবন ভুলতে পারবি না। সারা বেগম খুব ভালো মহিলা, তার কথাবার্তা আমার খুব পছন্দ হয়েছিল। বাকি কোনো মহিলা তো এখানে ঠিকভাবে কথাও বলতো না। সে আমাকে না শুধু ভালোবাসতো, বরং আমাকে বুঝাতো এবং নিজেই আমাকে নাচ শেখাতে লাগলো। যদিও আমি সবসময় কান্না করতে থাকতাম, আমাকে আর কেউ না, বরং আমার নিজের কাকিমা এখানে বিক্রি করে গেছে। কিছুদিন এভাবেই কেটে গেল। এখন তো কান্না করতে করতে আমার চোখের জল শুকিয়ে গেছে। আমি আমার মনকে বুঝিয়ে নিয়েছি যে বেশি কান্না করে কোনো লাভ হবে না। আমার কাকিমা আর কখনো আমাকে নিতে আসবে না।
না জানি তিনি আমার উপর কিসের বদলা নিলেন। রিপন তাকে কী এমন বলেছিল যে পরের দিনেই তিনি আমাকে এই দুনিয়াতে ছেড়ে গেলেন। আমি এই প্রশ্নটার উত্তর জানতে চাইতাম যে আমার কাকিমা আমার সাথে এরকম কেন করলেন, কিন্তু এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ এখানে নেই। সারা বেগম আমাকে 1 মাস পর্যন্ত এই মেহফিলের জন্য নাচ শিখিয়ে দিয়েছিলেন, আর তারপরে আমাকেও এই মেহফিলের অংশ বানানো হলো, যেখানে মদে মাতাল পুরুষেরা আমাদের সামনে বসে যেত আর আমাদেরকে অদ্ভুত অদ্ভুত কাপড় পরে তাদের সামনে নিজেদের নাচ দেখাতে হতো। ধীরে ধীরে আমি বুঝতে পেরে গেলাম যে এটাই আমার জীবন। আমাকে শিউলি মাসির ইশারাতে নাচতে হতো, কেননা যেদিন আমি ঠিকভাবে নাচতে পারতাম না সেদিন আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত, আর আমি সারাদিন খিদা তৃষ্ণায় ছটফট করতে থাকতাম। তাই আমিও সবার সঙ্গে পুরোপুরি নাচতে শুরু করে দিলাম, আর এভাবেই 1 মাস পার হয়ে গেল। তখনই একদিন একজন ধনী ব্যক্তি এই কোঠাতে এলো, আর সে এসে প্রথমেই আমার দাম লাগালো। সে আমাকে 50,000 টাকা দিয়ে 1 রাতের জন্য কিনতে চাইছিল, আর এটা অনেক বেশি টাকা। শিউলি মাসি তো আনন্দের সাথে সঙ্গে সঙ্গে রাজি হয়ে ওই লোকটার কাছ থেকে 50,000 টাকা নিয়ে নিল, আর তাকে একটা ছোট্ট ঘরে পাঠিয়ে দিল। আর সারা বেগমকে বলে দিল যে সে যেন আমাকে তৈরি করে ওই লোকটার সেবা করার জন্য পাঠিয়ে দেয়। এটা শুনে আমি কাঁদতে লাগলাম। নাচটা তো আমি করে নিতাম, কিন্তু এখনও আমি কাস্টমারের সাথে রাত কাটাইনি। সারা বেগম আমাকে নিজের হাতে করে সাজাতে লাগলো আর বলল, তুই যত বেশি চিৎকার চেঁচামেচি করবি কাস্টমার তোকে তত বেশি জ্বালাতন করবে। সেই জন্য এটাই ঠিক হবে যে তুই চুপচাপ ওর সাথে সময় কাটিয়ে ফিরে আসবি। 1 রাতের জন্য ভেবে নে যে ওই তোর স্বামী, আর এটা করলে তোর কষ্ট কিছুটা কমবে। সারা বেগম আমাকে রেডি করে বলতে লাগলো, চুপচাপ ঘরের মধ্যে ঢুকে নিজেকে ওই লোকটার হাতে ছেড়ে দিবি। আমার জন্য এছাড়া আর কোনো রাস্তা নেই, তাই আমি সেই ছোট ঘরের মধ্যে চলে গেলাম। আমি ভেবেছিলাম যে আমি ঘরে গিয়ে ওই লোকটার পায়ে পড়ে যাব, আর তাকে বলবো সে যেন আমার সঙ্গে কোনো জোর জবরদস্তি না করে। আমি তার কাছে দয়া ভিক্ষা চাইব, তাহলে হয়তো তার আমার উপরে দয়া এসে যাবে। যে লোকটা আমাকে 1 রাতের জন্য কিনেছিল তার বয়স 35-40 বছর হবে। আমার হিসাবে সে আমার বাবার বয়সী। কিন্তু আমি জানতাম না এখানে আসা লোকেদের হৃদয় এতটা পাতর হয় যতটা এখানকার মহিলাদের হৃদয়। যখন ঘরের মধ্যে ঢুকলাম তখন আমাকে দেখে সেই লোকটার মুখে একটা ভয়ানক হাসি ফুটে উঠল। যখন আমার নজর তার মুখের উপরে পড়ল তখন আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। তার মুখে কাটা দাগ, তার একটা চোখ পুরো লাল হয়েছিল, আর তার নজর আমার শরীরের উপর ঘুরছিল। আমি এতটা ভয় পেয়েছিলাম যে আমি বাইরে বেরিয়ে যাচ্ছিলাম। সে আমাকে পিছন থেকে ধরে ভিতরে টেনে নিল আর বলতে লাগলো, তোর এত টাকা দাম দিয়েছি আর তুই কোথায় পালিয়ে যাচ্ছিস? সে মুখ খুলতেই তার মুখের মদের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি তার সামনে দয়া ভিক্ষা চাইলাম, কিন্তু তার আমার উপরে একটুও দয়া হলো না। সে বলতে লাগলো, চল তাড়াতাড়ি সোজাভাবে বিছানায় আয়, তোর মতো মেয়েদের ন্যাকামি আমি খুব ভালো করেই জানি। সে আমাকে সোজা বিছানায় ধাক্কা দিয়ে দিল। তখনই সারা বেগমের একটা কথা আমার মাথায় ঘুরতে লাগলো। সে বলেছিল, বিছানায় যাওয়ার আগে আমি যেন নিজের নাভির উপরে রসুনের রস লাগিয়ে নিই। সে আমার হাতে একটা ছোট্ট রসুনের কোয়া দিয়েছিল, তাতে নিজের নখ ঢুকিয়ে আমাকে দিয়েছিল। সেটা আমার হাতের মুঠোতেই ছিল। আমি সঙ্গে সঙ্গে সেই রসুনের টুকরোটা নিজের নাভির উপরে ডলতে শুরু করলাম, যাতে তার রস আমার নাভির উপরে লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো রসুনের কোয়াটা নিচের নাভির উপরে ডলে নিলাম। আর তারপরে আমার সাথে সেই সবই হলো যেটা ওই লোকটা চাইতো। সেই লোকটা সারা রাত ধরে নিজের টাকা উসুল করলো। আমার কান্নাকাটি কোনো কাজেই এলো না। সেই লোকটার হৃদয় পুরো পাথরের তৈরি। আমার কোনো কথাতেই তার উপর কোনো প্রভাব পড়েনি। হয়তো সে মদের নেশায় চুর ছিল, আর না হলে তার এই সব অভ্যাস ছিল। কিন্তু আমার প্রতিটা মিনিট মনে হচ্ছিল যেন কোনোরকমভাবে রাতটা শেষ হয়ে যায়। এরপরে একটা সময় এমন হলো যে আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার চোখ খুলল তখন আমার সামনে সারা বেগম দাঁড়িয়েছিল। সেই কাস্টমার সকাল হওয়ার আগেই চলে গেছিল, আর সারা বেগম আমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। যখন আমার জ্ঞান ফিরল তখন সে আমাকে তার বুকে জড়িয়ে নিল আর বলতে লাগলো, ব্যাস, প্রথম রাত্রিটা কষ্টকর হয়, এখন তোর জন্য সব কিছু সহজ হয়ে যাবে। কিন্তু আমার মনে হতো না যে আমার জন্য কোনো কিছুই সহজ হবে। পার হওয়া রাতটা এত ভয়ঙ্কর ছিল যে জ্ঞান ফেরার পরেও আমি চিৎকার করছিলাম। সারা বেগম আমাকে তার সাথে নিজের ঘরে নিয়ে গেল। আমি সারাদিন তার বুকে মুখ লুকিয়ে চোখের জল ফেলতে লাগলাম। আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। যদি আমার মা আজকে জীবিত থাকতো তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না। আজ প্রথমবার আমার মনে হলো মা বাপ ছাড়া কেউই নিজের হয় না। এই সম্পর্ক শুধু দেখানোর জন্য হয়। কাকিমা, যাকে আমি মায়ের জায়গা দিতাম, সে আমাকে এই নোংরার মধ্যে ফেলে দিয়েছে। এখানে থাকতে থাকতে আমি নিজের পরিচয় ভুলে গেছি। একটা সময় আমার নাম পিয়ালি ছিল, কিন্তু এখানে আমার নাম গুলমোহর রেখে দিল। এখানে সবাই আমাকে এ নামেই ডাকতো। আমি নিজেও ভুলে গেছিলাম যে আমার নাম আগে কখনো পিয়ালি ছিল। সারাদিন আমি সারা বেগমের কাছেই থাকতাম। আমি তাকে বলে দিয়েছিলাম যে আমি কোনো কাস্টমারের কাছে যাব না। কিন্তু এটা কিভাবে সম্ভব? এখানে থাকা সমস্ত মেয়েদেরই দাম ডাকা হবে।
2 দিন চুপচাপ পার হয়ে গেল। তারপরে তৃতীয় দিন একজন 55 বছরের কাস্টমার আমার দাম হাঁকলো। আমি যখন শিউলি মাসিকে না বললাম, তখন সে আমাকে কষিয়ে থাপ্পড় মারল আর বলতে লাগলো, এখানে না করার কোনো অপশনই নেই। যদি তুই নিজে না যাস তাহলে আমি নিজেই তোকে কাস্টমারের সামনে ফেলে দিয়ে আসব। সারা বেগম আমাকে এই কাস্টমারের কাছে যাওয়ার জন্য রেডি করে দিল, আর সেই সাথে আমার হাতের মধ্যে একটা রসুন ধরিয়ে দিল আর বলল, একে নিজের নাভিতে লাগাতে ভুলবি না। আমি চুপচাপ সেই রসুনটা হাতের মধ্যে নিলাম আর আমি ধীর পায়ে সেই ঘরে পৌঁছালাম। আমি চুপচাপ এই বুড়োর সঙ্গে রাত পার করলাম। এবার আমি তার সামনে কোনো কান্নাকাটি করিনি। সারা বেগমের কথাই সত্যি প্রমাণিত হলো। যখন আমি চিৎকার চেঁচামেচি করলাম না, তখন কাস্টমারও আমাকে বেশি বিরক্ত করলো না। কিন্তু বিছানায় যাওয়ার আগে আমি নিজের নাভির উপরে রসুনের রস লাগিয়ে নিয়েছিলাম। আসলে এই রসুনের রস দিয়ে কী হয়, সারা বেগম কেন আমাকে এটা দেন, এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। এখন প্রতিদিনই আমার সাথে এটা হতে শুরু করলো। আমার এখনও রিপনের কথা মনে পড়তো। ও কি আমার হারিয়ে যাওয়া নিয়ে নিজের বোনকে কোনো প্রশ্ন করেনি? ও কি আমাকে কখনো খোঁজার চেষ্টাও করেনি? ও কি আমাকে ভুলে গেছে? ব্যাস, আমি চুপচাপ ভাবতে থাকতাম। ওই কাস্টমার চলে গেছে আর আমি চুপচাপ সারা বেগমের ঘরে চলে এলাম। সে আমাকে দেখে হালকা হেসে আস্তে আস্তে বলতে লাগলো, তুই কাস্টমারের কাছে যাওয়ার আগে নিজের নাভির উপরে ওই রসুনের রস লাগিয়ে নিয়েছিলি তো? সারা বেগমের কথায় আমি হ্যাঁতে মাথা নাড়িয়ে দিলাম। সারা বেগম বলতে লাগলো, তুমি আমার মেয়ের বয়সী, আমি তোমাকে আমার মেয়েই ভাবি, কিন্তু আমি তোমাকে এই লোকেদের হাত থেকে বাঁচাতে পারবো না। তোমার পরিচয় বদলে গেছে। যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো, তাহলেও এই সমাজ তোমাকে বাঁচতে দেবে না, কেননা তুমি একজন পতিতা হয়ে গেছো। সারা বেগম সবসময় আমাকে এটাই বুঝাতে থাকতো যে কখনোই বাইরের দুনিয়া নিয়ে ভাববি না। এভাবেই আমার এখানে থাকা 1 বছর হয়ে গেল। এখন তো আমার এই কাজের অভ্যাস হয়ে গেছে। আমি শুধু এটুকুই জানতাম যে কাস্টমার আমার অপেক্ষা করছে। এখন আমি নিজেই নিজেকে তৈরি করে নিতাম যে আমি কখনো রিপনের নববধূ হওয়ার স্বপ্ন দেখতাম, এখন প্রতি রাতে নতুন নতুন পুরুষের নববধূ সাজতাম। কিন্তু সারা বেগম আমাকে রসুনের কোয়া ধরিয়ে দিতে কখনো ভুলতো না। আর এটা অবশ্যই বলতো যে বিছানায় যাওয়ার আগে এই রসুন নিজের নাভির উপরে অবশ্যই লাগিয়ে নিবি। 1-2 বার এটার ব্যাপারে আমি সারা বেগমকে জিজ্ঞেস করেছিলাম যে এই রসুনে এমন কি হয় যে প্রতিবার তুমি আমাকে এটা ধরিয়ে দাও? সে বলতে লাগলো, সঠিক সময় এলে পরে তুই নিজেই জানতে পেরে যাবি। অনেক দিন থেকে আমি দেখছিলাম যে সারা বেগম অসুস্থ থাকতো, কিন্তু সে নিজের চিকিৎসা করাচ্ছিল না। আর আমাদের মতো মেয়েদের চিকিৎসা কোথায় হয়? এখানে তো কেউই নিজেদের না যে আমাদের চিন্তা করবে। পরের দিন সন্ধ্যায় শেফালি মাসি আমার কাছে এসে বলতে লাগলো যে রাতের বেলা রেডি থেকো, তোমার জন্য একজন কাস্টমার আসবে। এটা বলেই শেফালি মাসি চলে গেল আর আমি রেডি হতে লাগলাম, কেননা এখন আমার এই দুনিয়ার অভ্যাস হয়ে গেছে। যখন আমি পুরো রেডি হয়ে গেলাম, তখন সারা বেগম আবার এসে আমাকে একটা রসুনের টুকরো ধরিয়ে দিল। আজকে আমি সারা বেগমের কাছে জানতে চাইছিলাম এই রসুন সে প্রতিদিন আমাকে কেন দেয়, কিন্তু কাস্টমারের কাছে যাওয়ায় দেরি হচ্ছিল দেখে ভাবলাম যখন আমি ফিরে আসব তখন তাকে জিজ্ঞেস করে উত্তরটা নিশ্চয়ই জেনে নেব। কাস্টমার আমার অপেক্ষা করছিল, তাই আমি কাস্টমারের ঘরে পৌঁছে গেলাম আর রসুনের রস নিজের নাভের উপরে লাগিয়ে নিলাম। যেহেতু আমি এটা নিশ্চয়ই জানতাম যে এই কাজের পেছনে কোনো না কোনো স্পেশাল কারণ নিশ্চয়ই আছে। আমার মাথায় বারবার রসুনের কথাটা ঘুরছিল, কিন্তু এই ব্যাপারে কেউ যদি আমাকে বলতে পারে তো সেটা শুধুমাত্র সারা বেগম। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে কাস্টমারের থেকে ফিরে তাকে জিজ্ঞেস করেই ছাড়ব, কেননা কোনোবারই সে আমাকে রসুনের কথা মনে করাতে ভুলতো না। কিন্তু আমি যখন ঘরের মধ্যে পৌঁছালাম তখন আমার চোখ ছানা বড়া হয়ে গেল, কেননা সেই ঘরের মধ্যে উপস্থিত পুরুষটি আর কেউ না, বরং রিপন। সে নেশায় চুর হয়ে বিছানায় বসেছিল আর আমাকে দেখতে পেয়েই একেবারে লাফিয়ে উঠল আর অবাক হয়ে জিজ্ঞেস করতে লাগলো, পিয়ালি, তুমি এখানে কি করছো? আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি। আমি ওকে জোরে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে বললাম, আমি পিয়ালি না, আমার নাম গুলমোহর। আমার কাছে এতটা ক্ষমতা ছিল না যে আমি পিয়ালি হয়ে রিপনের সামনে দাঁড়াতে পারবো। আমার ইজ্জত নষ্ট হয়ে গেছে। বহুদিন থেকে এই কোঠাতে আমার ইজ্জত বিক্রি হয়েছে। রিপন আমার কাছে এসে আমার কাঁধ ধরে ঝাঁকি দিল আর বলতে লাগলো, আমি ভালোভাবেই জানি তুমি আমার পিয়ালি। তুমি এখানে কিভাবে পৌঁছালে? আমাকে তো দিদি এটা বলেছিল যে তুমি কোনো ছেলের সাথে পালিয়ে গেছো। রিপনের কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। তারপরে আমি ওকে আমার পুরো কাহিনী বললাম। আমাকে এখানে পৌঁছানোর জন্য দায়ী অন্য কেউ না, বরং ও নিজের দিদি। এই কথা শুনে ও আমার পায়ের কাছে বসে কাঁদতে লাগলো আর ও আমার সমস্ত প্রশ্নের জবাব দিতে লাগলো। ও বলল, যখন থেকে আমার দিদি তোমার আর আমার অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পেরেছিল তখন থেকেই ও তোমাকে ঘৃণা করতে শুরু করে। আর ওই অপরিচিত লোকটা দিদির প্রেমিক, তাকে দিয়েই তোমাকে সরাতে চাইতো। আমি তার এই প্ল্যানের ব্যাপারে জানতে পেরে গেছিলাম, তাই তো আমি তোমাকে অন্য শহরে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম। কিন্তু সেদিন যখন আমরা কথা বলছিলাম তখন সেই কথাটা আমার দিদিও শুনে নিয়েছিল। যে লোকটা দিদির সাথে দেখা করতে আসতো সেই লোকটা মেয়েদের দালাল ছিল। আমি আমার দিদির কাজ কারবার ভালোভাবেই জানতাম। যখন জামাইবাবু বাড়িতে থাকতো না
তখন ও লোকটার সাথে সম্বন্ধ বানাতো। আমি এই জিনিসটা জানতাম, তাই আমি আমার দিদিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার কথা শুনেনি। ও বহুদিন থেকেই জামাইবাবুকে ধোঁকা দিচ্ছিল। আর সেদিন ওই লোকটাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে আমার রাগ হয়ে গেছিল, আর এই ব্যাপারেই আমার দিদির সাথে ঝগড়া হয়েছিল। পরের দিন দিদি আমাকে বলল যে তুমি কোনো ছেলের সাথে পালিয়ে গেছো। আমার ওর এই কথাটা বিশ্বাস হচ্ছিল না, কিন্তু ও কান্নাকাটি করে এই কথাটা আমাকে বিশ্বাস করিয়ে দিয়েছিল। তারপরেও আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু তোমাকে আমি কোথাও পাইনি। দিদি জামাইবাবুকেও বলেছিল যে তোমার ভাতিজি কারোর সাথে পালিয়ে গেছে। তারপরে আমারও এটাই মনে হয়েছিল যে তুমি আমাকে ধোঁকা দিয়েছো। আমি তোমার কাছে আমার দিদির হয়ে ক্ষমা চাইছি। সে এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। সে নিজের কর্মের শাস্তি পেয়ে গেছে। তার সাথে এইসব এই কারণে হয়েছে যে সে একটা মা বাপহীন বাচ্চা মেয়ের উপরে এই রকম অপরাধ করেছে। নিজের অপরাধ ঢাকার জন্য সে তোমাকে এই কোঠাতে বিক্রি করে দেয়। রিপন কান্না করতে করতে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। রিপন আমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য জেদ করতে লাগলো, কিন্তু আমি তাকে পরিষ্কার মানা করে দিলাম। তখন সেও চুপচাপ সেখান থেকে চলে গেল। ও আমার সাথে বেশি জেদ এই কারণে করেনি, কেননা ও জেনে গেছিল যে আমি একটা পতিতা, আর এই অবস্থায় ও কখনো আমাকে গ্রহণ করতে পারবে না, আর না তো এই সমাজ ওকে আমাকে গ্রহণ করতে দেবে। আমার বিরহে রিপনের অবস্থা এমন হয়ে গেছিল যে ও নিজেকে মাতাল বানিয়ে নেয়, আর ও কোঠাতেও আসতে শুরু করে। ও নিজের পয়সা উসুল না করেই এখান থেকে লজ্জিত হয়ে চলে গেল, আর আমি সারা বেগমের ঘরে চলে এলাম। কিন্তু আমি সারা বেগমের ঘরে এসে এটা দেখে অবাক হয়ে গেলাম যে সারা বেগম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। আমি তাকে ছুঁয়ে দেখলাম তো তার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। সে এই দুনিয়া আর আমাদের ছেড়ে চলে গেছে। আমার চোখ থেকে অশ্রু বন্ধ হচ্ছিল না। আমি সারা বেগমকেই আমার সব কিছু মানতাম, আর আজকে সে আমাকে এই দুনিয়াতে একলা ছেড়ে চলে গেছে। কিন্তু তার হাতের মুঠোর মধ্যে একটা চিঠি ছিল, যার মধ্যে তার পুরো কাহিনী লেখা ছিল যে সে কিভাবে এই কোঠাতে এসেছিল, আর সে কিভাবে এই কোঠাতে নিজের জীবন কাটিয়েছে। আর সাথে সাথে এটাও লেখা ছিল যে রসুনের রস নাভিতে লাগালে কি হয়। আসলে এই রসুনের রস নাভিতে লাগালে মেয়েরা কখনো প্রেগনেন্ট হয় না, আর সে বিভিন্ন ধরনের অসুখ থেকেও রক্ষা পায়। সারা বেগমকে এইসব বলার মতো কেউ ছিল না, এই কারণে সে এতটা অসুস্থ হয়ে গেছিল। কিন্তু যখন সে এই ব্যাপারে জানতে পারে, তখন এই জিনিসটা আমার উপরে প্রয়োগ করা শুরু করে। সে আমার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তা করত, এই কারণে সে প্রতিবার আমার হাতে রসুন দিতে ভুলতো না। কিন্তু আফসোসের কথা এটাই যে সারা বেগম এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আর এখন আমাকে এই রসুন দেওয়ার মতো কেউ নেই। আমি এখনও এই কোঠাতে নিজের বাকি জীবন কাটাচ্ছি, কিন্তু আজও আমার সারা বেগমের কথা মনে পড়ে, যে আমার এতটা খেয়াল রাখত। রসুনের রস নিজের নাভিতে লাগানোর ফলে আজ অবধি আমার কোনো অসুখ হয়নি, আর না তো আমি কোনো কাস্টমারের দ্বারা প্রেগনেন্ট হয়েছি। বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।